আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। আমার মুখ থেকে কথাটা ফসকাতে ওরা তিনজন কেমন থমকে গেল। তিনজনেই যেন অসাড় হয়ে গেল, যেন পাথরের মূর্তি নেয়। ওদের জীবনে এমন ধাক্কা অতীতে তো খায়নি, ভবিষ্যতেও খাওয়ার চান্স নেই। ওরা তিনজনেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে আমাকে নিয়ে অটোতে উঠল। অটোতে আমি বেসামালভাবে কান্নায় ভেঙে পড়ায় ওরা আর কোনো প্রশ্ন করলো না। 20 মিনিটের মাঝে হসপিটালে পৌঁছালাম। মৃন্ময়ের কাছে ফোন ছিল। ওর ফোন থেকে ওনার নাম্বারে ফোন দিতেই ফোন রিসিভ করলো অন্য কেউ। সে জানালো ওনাকে যশোর ইবনে সিনা হসপিটালের একটি কেবিনে রাখা হয়েছে। আমি বাজ পাখির মতো ছুটে 10 নং কেবিনের দরজা খুব জোরে ধাক্কা দিতেই দেখি ওনার হাতে স্যালাইন চলছে, মাথায় ব্যান্ডেজ, হাত পা বেশ ছুলে গিয়েছে। ওনার সাথে কলেজের অন্য একজন স্যারও আছেন। আমাকে কাঁদতে কাঁদতে প্রবেশ করতে দেখে উনি বেশ অবাক হলেন। উপস্থিত অন্য যে স্যার ছিলেন উনিও বেশ অবাক হলেন। আমি কিছুই বলতে পারছি না, শুধু কেঁদে যাচ্ছি। উনি বেশ অবাক হয়ে বললেন, স্যার তুমি পরীক্ষা রেখে এখানে? ওনার কণ্ঠ শুনে আমি আরও জোরে কেঁদে দিলাম। উপস্থিত স্যার কি বলবেন বুঝতে না পেরে টুল ছেড়ে উঠে বললেন, বসো বসো, এত ভাবছো কেন? রোশনের কিছুই হয়নি, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। বলেই উনি রুম ছেড়ে বাহিরে চলে গেলেন। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেলেন। রোশন স্যার আমার হাত ধরে টেনে বেডে বসিয়ে মায়াভরা কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার? এইভাবে কাঁদে কেউ? আমার কিছু হলে তুমি ভেঙে পড়লে আমাকে সামলাবে কে? তুমিই তো আমার শক্তি, জানো না? আমার কান্না থামেনি, কেন যেন কান্না থামাতেই পারছি না। প্রিয়জনের কিছু হলে হৃদয় এমন তোলপাড় শুরু হয় বুঝি। ওনার মুখে কপালে হাত ছুঁয়ে বললাম, কিভাবে হলো এসব? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানেন। উনি আমার হাত ধরে বললেন, এই পাগলিটাকে কে খবর দিয়েছে? এই দেখো, আমার কিচ্ছু হয়নি, জাস্ট একটু মাথায় চোট, কোনোই আর হাঁটুতে, আর কোনো সমস্যা নেই। যাই হোক, আপনি ব্যথা পেয়েছেন তো? এই চোটের থেকে বেশি ব্যথা এখন হচ্ছে কারণ তুমি কাঁদছো। তোমার কান্না অনেক বেশি ব্যথা দিচ্ছে আমাকে। এভাবে আমার কান্না আটকাতে পারবেন না। আচ্ছা, কান্না আটকাবো না। তুমি পরীক্ষার হল ছেড়ে কেন এসেছো তাই বলো। এটা কিন্তু একদম ঠিক করনি। খুব অন্যায় হয়েছে এটা। আমি খুব রাগ করেছি। তুমি এমন ছেলে মানুষই কিভাবে করলে? পরীক্ষার মতো এমন গুরুত্বপূর্ণ জিনিস রেখে চলে এলে। পরীক্ষা না হলেও জীবন চলবে, আর আমি ইমপ্রুভ দিতে পারবো, কিন্তু আপনি ছাড়া জীবন চলবে না। এসো তো কাছে এসো, বুকে একটু তোমার মাথাটা রাখো তো, তোমাকে একটু জড়িয়ে ধরি। তোমাকে জড়িয়ে না তোলায় শান্তি পাচ্ছি না। ওনার বুকে মাথা রেখে বললাম, আপনি অনেক ব্যথা পেয়েছেন তাই না? এই সামান্য একটু। রিক্সার সামনে এলো হঠাৎ, কিভাবে যেন পড়ে গেলাম বুঝতে পারলাম না। এসব রিক্সাওয়ালারা ঠিকভাবে চালাতে পারে না, তাহলে চালায় কেন? এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তুমি যেখানে এসেছো কিভাবে এলে? আমার বন্ধুরা আমার জন্য পরীক্ষা দেয়নি, ওরা আমাকে নিয়ে এসেছে। ছি ছি, নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্য কতগুলো মানুষের ক্ষতি হলো। আমি কি করব? মাথা ঠিক ছিল না। আর ওরাও এটাই ইমপ্রুভ দিয়ে নেবে। ইয়ার লস তো হচ্ছে না। মানুষ কিভাবে যেন, মেয়েটা বড় পাগল খুব। ভাবলে ভাবুক, যা সত্যি তাই ভাবুক। আচ্ছা, এখানে যে স্যার ছিল উনি কি ভাববেন? কিছুই ভাববেন না, ওনারা জানে তুমি আমার বউ। কি জানে? আমাকে তো আগে বলেননি। বললে তুমি লজ্জা পেতে, তাই বলিনি। আচ্ছা, তোমার বন্ধুরা কই? মনে হয় বাইরে দাঁড়িয়ে আছে। যাও ডেকে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। বাইরে গিয়ে দেখি ওরা কোথাও নেই। অদ্ভুত, গেল কই? কোথাও তো দেখা যাচ্ছে না। ওরা কি রোশন স্যারকে দেখে পালালো নাকি? কেবিনে গিয়ে বললাম, ওদের তো দেখছি না, মনে হয় আবার পরীক্ষা দিতে গিয়েছে। সেটা করলেই ভালো। এখানে কতদিন থাকতে হবে? সন্ধ্যায় ফিরে যাব। সন্ধ্যায় ওনাকে নিয়ে বাড়িতে ফিরলাম। উনি হাঁটতে পারছেন না ঠিকভাবে, হাঁটুতে ব্যথার জন্য। বাড়িতে প্রবেশ করে খুব অদ্ভুত লাগলো। ওশানের ঘর ফুল দিয়ে সজ্জিত, বাড়ির চারদিকে আজ আরও চকচকে। লাল নীল বাতি জ্বলছে। বরণডালা সাজিয়ে শাশুড়ি আর জিনাতের মা সহ শাশুড়ির কিছু ঘনিষ্ঠ মানুষ ওদের আগ্রহে অপেক্ষা করছে বউ বরণের জন্য। বাড়িতে মানুষ মম করছে। সব মানুষ বউ দেখবে বলে অপেক্ষায় আছে। উনি আমাকে বললেন, এখানে যা খুশি হোক, তুমি থেকো না প্লিজ, চলো রুমে দরজা লাগিয়ে বসে থাকি, কালই নতুন বাসা নিব। ওনার কথার কোনো উত্তর দিলাম না। ওনাকে খোঁড়াতে দেখে বেশ কয়েকজন এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। উনি বললেন, তেমন কিছু না। ওনার এই ঘুরিয়ে হাঁটা নিয়ে এক একজনের এক এক রকম প্রশ্ন। এরই মাঝে শাশুড়ি আর মামি শাশুড়ি এসে বললেন, কি হয়েছে বাবা? উনি বেশ বিরক্তের সহিত তাকালেন। ওনার চাহনিতে ছিল হিংস্রতা আর তীব্র রাগের বহিঃপ্রকাশ। আমি ভিড় ঠেলে ওনাকে নিয়ে রুমে প্রবেশ করলাম। আমাদের রুমেও বেশ কিছু মানুষ জড়ো হলো ওনাকে দেখার জন্য। বাড়ির পাশের একজন কাকিমা খুবই ভালো মন মানসিকতার মানুষ। উনি রোশন স্যারকে বললেন, বাবা তুমি থাকতেও এত কিছু হচ্ছে বাড়িতে, তোমার আম্মা কিভাবে এসব প্রশ্রয় দিচ্ছে? উনি বললেন, কাকিমা, যার যার কর্মের ফল শেষে পাবে, তবে আম্মা যে তার ছেলেকে এত প্রশ্রয় দিচ্ছে একদিন বুঝবে। এসব নিয়ে অনেক বলেছি, এখন বলতেও রুচিতে বাধে। বেশ কয়েকজন কয়েক রকম কথা বলে বেরিয়ে গেল, কেননা উনি রেস্ট নেবেন। আর আমাকেও বলে দিয়েছেন আমি যেন বাইরে না যাই। ঘরের দরজা লাগিয়ে দিতে বললেন। আমি ঘরের দরজা লাগিয়ে দিয়ে ওনার পোশাক চেঞ্জ করে দিলাম। উনি বালিশে হেলান দিয়ে বসে মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করছেন। সারাদিন ফোন কাছে নেই। ফোনটা নিয়ে পাওয়ার বাটন চাপ দিয়ে দেখি তন্ময় মৃন্ময়ের অনেক ফোন। তন্ময় হোয়াটসঅ্যাপে একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা ছোঁয়া তন্ময়কে পাঠিয়েছে তার স্ক্রিনশট। মেসেজটা পড়া শুরু করলাম। তন্ময়, কিছু মানুষ থেকে জানিস তাদের জীবনটাই অভিশপ্ত। সেই অভিশপ্ত জীবনে সুখ বেশিক্ষণ স্থায়ী থাকে না। সেই অভিশপ্ত শ্রেণীতে নিজের নামটা আমি নিজেই লিখিয়েছিলাম খুব যত্ন সহকারে। এই দোষ কারো নয়, না সৃষ্টিকর্তার, না ফ্যামিলির, না ফ্রেন্ড সার্কেল। এই দোষ শুধুই আমার।
শুধু নিজের জীবনে ভুল মানুষকে সঠিক সময় বেছে নিয়েছিলাম, আর সঠিক মানুষকে ভুল সময় বেছে নিয়েছি বলেই জীবনটা এমন এলোমেলো হয়ে গেল। আমি ভালো মেয়ে নই তন্ময়, খুব বাজে আর খারাপ একটা মেয়ে। জীবনের একটা বড় সত্য তোর কাছে লুকিয়েছিলাম। নিজের কাছে বহুবার গিল্টি ফিল হয়েছে। মনে হয়েছে তোকে ঠকাচ্ছি আমি। সারাক্ষণ মানসিক অশান্তিতে ভুগেছি আমি। বারবার বলতে গিয়েও থেমে গিয়েছে, যদি তুই আমাকে ভুল বুঝিস, আমাকে ছেড়ে যাস। কোনো ছেলেই এত কিছু জানার পরে ভালোবাসার মানুষের প্রতি পর্যাপ্ত সম্মান আর ভালোবাসা ধরে রাখতে পারে না। তোকে হারানোর ভয়ে কত রাত ঘুমোতে পারিনি আমি। তোকে হারাবো না বলে অনেক চেষ্টা করেছি। ভেবেছিলাম বিয়ের আগে তোর হাতে পায়ে ধরে সত্যটা স্বীকার করে মাফ চাইবো, তোকে ভিক্ষা চাইবো আমার জীবনে। অথচ সেই সময়টাই আমার জীবনে এলো না তন্ময়। কেন এলো না? মিথ্যা খুব খারাপ জিনিস। যদি সত্যটা তোকে আগেই জানাতাম, তোকে হারাতাম কিনা জানি না, তবে আজ এই দিনটা অন্তত দেখতে হতো না আমাকে। হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতাম। আমি জানি মরে গেলেও তুই আমার মুখ দেখতে আর আসবি না, অবশ্য আসার কথাও না। তোকে আমি ঠকালাম, খুব বাজেভাবে ঠকালাম। আমি যে জীবনযুদ্ধে হেরে গিয়েছি, ঠকেছি। আজ ফ্যামিলি থেকেও পরিত্যাজ্য হলাম, মা বাবার খারাপ সন্তান বলে। এসব আমার পাওনা ছিল, কিন্তু তোর এসব পাওনা ছিল না। তবুও তোকেও ঠকতে হলো। তোর জীবনের একটা বাজে অভিজ্ঞতার উদাহরণ আমি। মাঝে মধ্যে মনে হয়েছে এত অশান্তি সব ছেড়ে ছুড়ে যদি তোকে নিয়ে কোনো এক নির্জন প্রহরে হারিয়ে যেতে পারতাম, জীবনটা অনেক সুন্দর হতো। কিন্তু কিছুই হলো না। জীবনটা এমন হলো কেন তন্ময়? কেন আমার সাথেই সব খারাপ হয়? কেন বারবার এমন হচ্ছে আমার সাথে? উপর থেকেই কি এই সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের পথ চলা এই পর্যন্তই? তোর মতো একটা মানুষকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। তুই বড় অবহেলায় এসেছিস আমার জীবনে, যখন অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছে। মানুষের কপাল এতটাও খারাপ হয় জানতাম না। প্রতিটা লাইন লিখতে গিয়ে হৃদয় বিষণ্ণতায় জর্জরিত হয়েছে আমার। কি ঘটে গেল আমার জীবনে কোনোদিন কারো জানাই হবে না। শুধু উপরে যে আছে সে সব দেখছে। শুধু অনুরোধ, এই খারাপ মেয়ের জন্য নিজের ক্ষতি করিস না। আমার চেয়ে তোর মা তোকে অনেক বেশি ভালোবাসে। তার কথা ভেবে অন্তত বেঁচে থাকিস। আমাদের আর কোনোদিন কথা হবে না, দেখা হবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা নিজের ইচ্ছাতেই নিয়েছি। ফিরে আসা সম্ভব নয়। ওশানের সাথে সংসার করতে যাচ্ছি কিনা জানি না, তবে আমাকে যেতেই হবে। অনিন্দিতা খন্দকার ছোঁয়া। চিঠিটা পড়ে যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। এর মানে ওশান কোনো ফাঁদে ফেলে ছোঁয়াকে বিয়ে করছে। কিন্তু ছোঁয়াকে আদৌ বিয়ে করবে? আমি যতটুকু ছোঁয়াকে চিনি, ও ওশানের মতো ছেলেকে মরে গেলেও বিয়ে করবে না। এমন কি হলো যে ছোঁয়াকে ওশানের সাথে আসতে বাধ্য হলো? আমি কিছুতেই ছোঁয়ার জীবন নষ্ট হতে দেব না, কিছুতেই না। যা কিছু হোক, ওশানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। ছোঁয়া কতটা অসহায় আর নিরুপায় হয়ে ঘৃণিত একটা মানুষের সাথে আসতে বাধ্য হয়েছে। ওর চিঠির প্রতিটা লাইন ছিল চাপা আর্তনাদ। ওশান কি ছোঁয়াকে কিছু নিয়ে ব্ল্যাকমেল করছে? নিশ্চয়ই করছে। না হলে কি এমন গোপনীয় কথা থাকবে? আর তন্ময়ী বা কি করছে এখন? ও আল্লাহ! এরই মাঝে বাইরে গাড়ির শব্দ হলো। আমি ফোন ফেলে ঘরের দরজা খুললাম। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদি। ভেতরটা কেমন যন্ত্রণায় জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছে। ছোঁয়া কি পারল না একটাবার আমার সাথে শেয়ার করতে? কেন পারল না? আমি যা ভাবছি সেসব নয় তো। ছোঁয়ার নিজের বিষয় হলেও এতটা ভাবতো না। কি হয়েছে ছোঁয়ার সাথে? নিজের মাথার চুলের মধ্যে হাত দিয়ে চুল টানছি জোরে। চোখ দিয়ে পানি পড়ছে আমার। আমার জীবনের দ্বিতীয় ফ্যামিলি আমার বন্ধু মহল। গাড়ি থেকে ছোঁয়াকে নামিয়ে নিয়ে এলো, সাথে ওশানও আছে। ছোঁয়ার মুখটা ভীষণ মলিন আর বিষণ্ণ দেখাচ্ছে। আজ ওর প্রিয় মানুষটার সাথে এমন লাল শাড়ি পরে বউ সাজার কথা ছিল। এটা কি হয়ে গেল? গাড়ি থেকে নামিয়ে ফুল ছড়িয়ে দিয়ে ছোঁয়াকে বারান্দায় আনা হলো। সবাই ওশানের মাকে দেখিয়ে বলল, তোমার শাশুড়ি, সালাম করো মা। ছোঁয়া খুব গম্ভীর দৃষ্টিতে তাকালো শাশুড়ির দিকে। নিচু হয়ে সালাম করতেই কি যে করলো কেউ কিছুই বুঝলো না। অথচ শাশুড়ি চিত হয়ে ঠাস করে পড়ে গেলেন। সবাই শাশুড়িকে টেনে তোলার চেষ্টা করছে। কোমরে দারুণ ব্যথা পেয়েছেন উনি। শাশুড়ি ব্যথায় কাতরাচ্ছেন। মানুষজন সব হা করে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। কেউ বোধহয় জীবনে এমন বউ দেখেনি যে সালাম করতে গিয়ে শাশুড়িকে ফেলে দেয়। মামি শাশুড়ি বললেন, কিভাবে বললেন আপা? ফেলে দিচ্ছে আমাকে, ফেলে দিচ্ছে ময়না। ছি, এসব কি বলছেন? নতুন বইয়ের নামে এসব কি বলছেন? ওশান বলল, আম্মা এসব তুমি কি বলছো? ছোঁয়া বেশ বিরক্তির ভাব দেখিয়ে বলল, এক্সকিউজ মি, আই এম সো টায়ার্ড। জিনাত বলল, চলো তোমাকে রুমে নিয়ে যাই, রেস্ট নিও। নো নিড, জাস্ট রুমটা দেখালেই হবে। জিনাত বেশ অপমানিত হলো। ইশারায় রুমটা দেখালো। ছোঁয়া হন করে নিজের রুমে চলে গেল। ছোঁয়া ওশানের ঘরে প্রবেশ করেই ধপ করেই ঘরের দরজা লাগিয়ে দিল। তাতে বিকট শব্দ হলো। ওশান দ্রুত গিয়ে ঘরের দরজা ধাক্কাতে শুরু করলো আর ছোঁয়াকে ডাকাডাকি শুরু করলো। কিন্তু ছোঁয়া কিছুতেই ঘরের দরজা খুলছে না। ওশান রাগে কটমট করতে করতে ওর মায়ের সাথে ঘর ভর্তি মানুষের সামনে বিশ্রী ব্যবহার করলো। দাঁত কিরবির করে বলল, আম্মা, সামান্য একটু পড়ে গিয়ে কি তুমি মরে গিয়েছো? মানুষ আর পড়ে না, তাই না? তুমি কি আজ প্রথম পড়লে? দুনিয়ার যত সব ভনিতা তোমার কাছে। একটু পড়ে গিয়েছো তাই বলে এমন আহামরি কিছু হয়নি। মানে যাতা যাতা ক্লাসের মহিলা তুমি। কি দরকার ছিল ছোঁয়ার সাথে এমন ব্যবহার করার? ও কি তোমাকে ইচ্ছে করে ফেলেছে? বাড়িতে পা দিতে না দিতেই তুমি বললে কিনা ও তোমাকে ফেলে দিয়েছে। ও এখন ঘরে দরজা লাগিয়ে দিয়েছে। সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে। সামান্য কারো কথাও ওর গায়ে হয় না। এখন যদি উল্টাপাল্টা কিছু করে বসে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। শাশুড়ি বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি তার ছোট ছেলে এমন বিশ্রী ব্যবহার করবে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওশানের দিকে। মামি শাশুড়ি বললেন, ছি ছি ওশান, তোমার মা তোমার জন্য কি না করে? সেই মায়ের সাথে এভাবে কথা বলছো তুমি? ফোড়ন না কেটে বাড়ি জানতো মামি, আপনাদের ডেকেছি এখানে। আপনারা সবাই যে যার বাড়িতে জানতো, ভিড় করেন না।
কি দেখতে এসেছেন? সার্কাস হচ্ছে নাকি? দাওয়াত করে নিয়ে এসেছি। ওশানের মামি অপমানিত হয়ে বলল, এখানে কি আমরা থাকতে এসেছি? জিনাত চল এখান থেকে। ছি ছি, একদিন বউ এনে কি যাতা ব্যবহার। ওশানের মা, এবার দেখো তোমার কপালে দুঃখ আছে। জিনাত বলল, আহা মা, দেখছো না ওশানের মাথা ঠিক নেই? তোমরা যাও, আমি আসছি। তুমি কেন থাকবে এখানে? সার্কাস দেখতে থেকে যাচ্ছি। ওশানের মামিসহ পাড়ার সবাই যে যার বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পরে ছোঁয়া ঘরের দরজা খুলল। পরনে কচি কলাপাতা রঙের একটা থ্রি পিসটা তো তন্ময়ের দেওয়া। ছোঁয়ার হাতের ঘড়িটাও তন্ময়ের সবকিছু নিজের শরীরে জড়িয়ে ওশানের সাথে কেন এলি ছোঁয়া? ছোঁয়া বাইরে বের হলে ওশান ছোঁয়ার মুখে হাত দিতে গেলেই ছোঁয়ার তড়িৎ বেগে সরে গিয়ে বলে, এভাবে ডাকছিলে কেন আমাকে? আমি ভাবছিলাম মায়ের কথায় ভেতরে কোনো অঘটন ঘটাচ্ছ কিনা। অদ্ভুত, তোমার মায়ের কথায় আমি কেন সুইসাইড করতে যাব? একটু বেশিই ভেবে ফেললে না? আমার জীবন কি এত সস্তা ওশান যে তোমার মায়ের কথায় সুইসাইড করতে যাব? যখন সুইসাইড করা উচিত ছিল আমি তো তখনই সুইসাইড করলাম না। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কত বেশি স্ট্রং। এখনও রেগে আছো? নো, রেগে নেই। জীবনের সব থেকে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে কেমন একটা প্রশান্তি অনুভব করছি ওশান। ট্রাস্ট মি, টুডে আই এম সো হ্যাপি। আমি আমার লাইফের সব থেকে বেস্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এতদিন আমায় ছাড়া অনেক কষ্টে ছিলে, তাই না? আমি এসে গিয়েছি তো, তোমার পুরো লাইফ যাতে সুন্দরভাবে কাটে সে ব্যবস্থাই করব। যাক, এখন একটু শান্তি পেলাম। আমার কথায় তুমি কিছু মনে করনি তো? মনে করার কি? মনে করার কি কথা নয়? এবারেতে কি আমি সেধে এসেছি? আমার আশাতে যদি ওনার অসুবিধা হয় তাহলে আগেই বলে দিতে পারতেন। আমি তো ওনাকে ফেলে দিইনি। তাহলে কেন বললো ফেলে দিয়েছি? এটা বলে উনি কি বুঝলেন? বাড়ির বউ খারাপ, এ বউ রাখা যাবে না? না না, আম্মা এসব ভাবিনি ছোঁয়া। না ভাবলে কেন বললেন? ওনার বলার কি উদ্দেশ্য ছিল? আচ্ছা, আম্মার হয়ে সরি বলছি। তুমি কেন সরি বলবে? যে ভুলটা করেছে তাকেই সরি বলতে বলো। আচ্ছা বলছি, তুমি মাথা ঠান্ডা করো প্লিজ, আম্মা তোমাকে সরি বলবে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।